দূরপাল্লার মেল ট্রেন, বুফে কার আছে, বিছানাপত্রেরও বন্দোবস্ত রয়েছে। পয়সা দিয়ে বিছানা আনিয়ে নিয়ে যার যার বার্থে শুয়ে পড়লাম। রাতে ছুটে চলেছে কালকা মিল, পরদিন ভোরে দিল্লি পৌঁছাবো আমরা। ট্রেনের শব্দ ও মৃদুমন্দ দোলায় বিছানায় শুয়ে শুয়ে নানান কথা চিন্তা করতে করতে একসময় গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। অনেক দিন পর আরামের ঘুম হলো। হঠাৎ করে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমাদের সহযাত্রী পাশের ভদ্রলোক আগেই ঘুম থেকে জেগে জানালা খুলে বাইরে তাকিয়ে বসে আছেন। শুয়ে শুয়ে দেখলাম বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে। ভোরের পূর্বাভাস দেখতে দেখতে চারদিক ফর্সা হয়ে এলো। পূর্ব দিগন্তে লাল সূর্যের উদয় হলো। উদীয়মান সূর্যের লালিমায় রক্তিম হয়ে উঠল পূর্ব আকাশ। সূর্যের আলোয় জেগে উঠল পৃথিবী। জানালা তুলে দিলাম আমি। ভোরের ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো চোখে মুখে। মুখ ঘোরাতেই চোখে পড়ল পাশের ভদ্রলোক সূর্যের দিকে চেয়ে নমস্কার করছেন আর বিড়বিড় করে কী সব বলছেন। বুঝলাম সূর্যদেবের ভক্তি করে মন্ত্র পাঠ করছেন ভদ্রলোক। আমি উঠে টয়লেটে গিয়ে ঢুকলাম। প্রাতক্রিয়া সেরে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে দেখি মতি ও নূর তখনও ঘুমোচ্ছে। ওদেরকে ডেকে তুললাম। একে একে ওরাও প্রাতক্রিয়া সেরে আমার পাশে এসে বসল। কালকা মেল ঘন ঘন হুইসেল দিতে দিতে মন্থর গতিতে এগুচ্ছিল। ঘড়িতে তখন 6:30 ওপরে বাজে। বুঝলাম দিল্লির কাছাকাছি এসে গেছি। 7টায় পৌঁছানোর কথা। ঠিক 7টার সময় কালকা মেল এসে থামল দিল্লি স্টেশনে। বিরাট বড় দিল্লি স্টেশন, অসম্ভব ভিড়। এত সকালেও লোকজনের অভাব নেই। ব্যস্তভাবে সবাই ছুটোছুটি করছে। একটির পর একটি গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমে গেল। ঠিক বিশ্বাস হচ্ছিল না এত সহজেই দিল্লি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেরোতেই ট্যাক্সিওয়ালারা ঝেঁকে ধরল। একজন এসে বলল, বাঙালি বাবু, ট্যাক্সি চাইয়ে? বললাম, হ্যাঁ, নিয়ে চলো মাঝারি দামের ভালো কোনো হোটেলে। সিটি সেন্টারের কাছাকাছি হলে ভালো হয়। লে চলতে হেসাব আইয়ে। বলে ও আমাদেরকে ওর ট্যাক্সির কাছে নিয়ে চলে গেল। দরজা খুলে আমরা ভেতরে বসলাম। 20-25 মিনিটের মধ্যেই চালক একটি হোটেলের সামনে গাড়ি থামালো। হোটেল নটরাজ। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে রিসেপশনে এগিয়ে গিয়ে 2টো কামরা বুক করলাম। একটি সিঙ্গেল রুম আমার জন্য আর একটি ডাবল রুম মতি ও নূরের জন্য। পাশাপাশি কামরাই পাওয়া গেল। পোর্টার আমাদের হ্যাভারসে কাঁধে তুলে কামরায় পৌঁছে দিল। 3-4 স্টার হোটেল, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, চার্জও রিজনেবল। প্রতিটি কামরার সাথে ছোট্ট একটা বেলকনি। ব্যালকনি থেকে দিল্লি শহরের অনেক দূর দেখা যায়। আমরা রুম পেয়েছিলাম 4 তলায়। প্রতিটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম। হট শাওয়ার নেওয়ার পর ট্রেন সফরের ক্লান্তি গ্লানি সব দূর হয়ে গেল। রুম সার্ভিস ডাকিয়ে নাস্তা করলাম 3 জন একত্রে। নাস্তা খেতে খেতে ঠিক করে নিলাম 20 তারিখ সকালে নিজেদের সমর্পণ করব মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে। ইতিমধ্যে আমাদের পোস্ট করা চিঠিও পৌঁছে যাবে কর্তৃপক্ষের হাতে। দিল্লির অভিজ্ঞতা। দিল্লিতে আমাদের মিশ্র অভিজ্ঞতা হয়। উষ্ণ অভ্যর্থনায় আমরা খুশি হয়েছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ভারতীয় নীল নকশা আমাদের হতাশ করেছিল। ভারতীয় কর্তৃপক্ষের প্ল্যান অনুযায়ী 20শে এপ্রিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে নিজেদের সারেন্ডার করলাম রাষ্ট্রপতি ভবনের সাউথ ব্লকে। সেখানে আমাদেরকে জেনারেল ওবান সিং, তদানীন্তন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধান এর হাতে আমাদের হস্তান্তর করা হলো। তখন থেকেই আমরা রইলাম তার নিয়ন্ত্রণে। ব্রিগেডিয়ার নারায়ণ নামের এক ভদ্রলোক হলেন আমাদের সার্বক্ষণিক সঙ্গী। 4 দিন 4 রাত্রি আমাদের কঠিন সওয়াল সেশন চলল। সেশনগুলো পরিচালনা করেছিলেন বিভিন্ন গোয়েন্দা বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞরা।
আমরা যতটুকু সম্ভব সোজাসুজি এবং সত্য জবাবই দেবার চেষ্টা করেছিলাম। একদিন বিকেলে জনাব A.K. রায় দুজন ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমাদের সাথে দেখা করতে এলেন। ভদ্রলোক দুজন ছিলেন জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন। জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন দ্বিতীয় ও তৃতীয় সচিব হিসেবে পাকিস্তান দিল্লি মিশনে কর্মরত ছিলেন। প্রবাসী সরকার 17 এপ্রিল গঠিত হওয়ার খবর জেনে তারা দুজনে দূতাবাস থেকে ডিফেক্ট করে ভারতীয় সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ভারত সরকার তাদের রাজনৈতিক আশ্রয় প্রদান করে তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। তাদেরকেও আমাদের মতো গোপন আরেকটি সেফ হাউজে রাখা হয়েছে। আমাদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ দুজন তরুণ অফিসারও জীবনের ঝুঁকি নিয়ে অনিশ্চিত ভবিষ্যতে ঝাঁপিয়ে পড়েছেন। খুব খুশি হলাম ওদের পেয়ে। তারাও খুশি হলেন আমাদের সাথে সাক্ষাৎ করে। ওরা বাংলাদেশের সংগ্রাম সম্পর্কে আমাদের অনেক কিছুই বলেছিলেন। আমাদের মতো অভিজ্ঞ অফিসার যুদ্ধক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, তারা সে কথাও উল্লেখ করলেন। ইতিমধ্যে আমরা ব্রিগেডিয়ার নারায়ণকে জিজ্ঞেস করেছিলাম মুজিবনগর সরকারের সাথে আমাদের বিষয়ে ভারত সরকার কোনো যোগাযোগ করছে কিনা। জবাবে ব্রিগেডিয়ার জানিয়েছিলেন যোগাযোগ করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের অস্থায়ী সরকারের কয়েকজন নেতা আসছেন দিল্লিতে। তাদের কাছেই আমাদের হ্যান্ডওভার করে দেওয়া হবে। এটা ছিল আমাদের জন্য একটি বিশেষ সুখবর। অবশেষে একদিন প্রতিনিধি দল এসে পৌঁছালো। জনাব তাজউদ্দিন আহমেদ, জনাব খন্দকার মোশতাক আহমেদ এবং কর্নেল ওসমানী এরাই প্রতিনিধি দলের মূল ব্যক্তি। বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন হঠাৎ করে বললেন, ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে আমাদের আরও সপ্তাহ দুয়েক দিল্লিতেই থাকতে হবে। এ সময়ে ভারতীয় বিভিন্ন এজেন্সির বিশারদরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্রিফিং দেবেন এবং স্পেশালাইজড অফিসার হিসেবে আমাদের যুদ্ধে যোগদানের পর যে বিশেষ দায়িত্ব দেওয়া হবে সে বিষয়েও বিস্তারিত জানাবেন। তার সিদ্ধান্ত শুনে কিছুটা অবাক হলাম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের দায়িত্ব সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছ থেকে না জেনে ভারতীয় সরকারের প্রতিনিধিদের কাছ থেকে ব্রিফিং নিতে হবে কেন? তাহলে আমাদের সংগ্রামের প্রতি ভারত সরকারের সহানুভূতি নিঃস্বার্থ নয়? বুঝতে পারলাম ভারত সরকারের যথেষ্ট প্রভাব রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ওপর। মুজিবনগর সরকার স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে ভারত সরকারের মনোভাবকে বিশেষ গুরুত্ব দিয়েই সব সিদ্ধান্ত গ্রহণ করছে। কেমন যেন ঘোলাটে ঠেকল ব্যাপারটা। বেশ কিছু প্রশ্ন দেখা দিল মনে। বাংলাদেশের সংগ্রাম কাদের সংগ্রাম? কাদের নিয়ন্ত্রণে সংঘটিত হচ্ছে যুদ্ধ? ভারত নেপথ্যে থেকে কি স্বার্থে কলকাঠি নাড়ছে? পৃথিবীর সব দেশের স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম জাতীয় সংগ্রাম হিসেবে সংগঠিত হয়েছে জাতীয় সরকারের অধীনে। আমাদের বেলায় এর ব্যতিক্রম কেন? কেন তড়িঘড়ি করে প্রবাসে দলীয় আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত করা হলো ভারত সরকারের প্রচ্ছন্ন অনুমোদনে? জাতীয় মুক্তি সংগ্রামে নিয়োজিত আপামর জনগণের ওপর আওয়ামী লীগের নেতৃত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য কি? আইয়ুব বিরোধী রাজনৈতিক সংগ্রাম থেকে শুরু করে 69-এর গণ আন্দোলন সবকিছু সংঘটিত হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সবগুলো রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের একলা চলো নীতি কী কারণে সমর্থন করছে ভারত সরকার? পরদিন আমাদের স্থানান্তরিত করা হলো দিল্লির পালাম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গ্যারিসন এলাকার একটা সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে পরিচয় হলো মেজর সুরজ সিং এর সাথে। পাকানো শাস্তির অধিকারী মেজর সুরজ সিং একজন বিচক্ষণ কমান্ডো এবং ইনসার্জেন্সি অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি এক্সপার্ট। ব্রিগেডিয়ার নারায়ণও তাই। এরা দুজনেই আমাদের মূল শিক্ষক। আমাদের জন্য 2 সপ্তাহের একটি ক্র্যাশ কোর্সও বন্দোবস্ত করা হয়েছে। পাঠ্যক্রমের মধ্যে ইনসার্জেন্সি অ্যান্ড কাউন্টার ইনসার্জেন্সি, গেরিলা ওয়ারফেয়ার, আরবান ওয়ারফেয়ার, জঙ্গল ওয়ারফেয়ার, শেল আর্মস
এক্সপ্লোসিভ, আনআর্মড কমব্যাট সব কিছুই রয়েছে। স্পেশালাইজড অফিসার হিসেবে আমরা 3 জনই এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। তবুও যুদ্ধক্ষেত্রে যোগ দেবার আগে আমাদের জ্ঞানকে ঝালাই করে নেবার সুযোগ পেয়ে ভালোই হলো। শুরু হলো আমাদের প্রশিক্ষণ। এই সমস্ত বিষয়গুলোর পাশাপাশি চলল স্বাধীনতার সংগ্রাম সংক্রান্ত ব্রিফিং। 25শে মার্চ রাতে পাকিস্তান আর্মির শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছেন পূর্ব পাকিস্তানে অবস্থিত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট, পুলিশ, ইপিআর, আনসার, মুজাহিদ প্রভৃতি সংগঠনের বাঙালি সদস্যরা। তাদের কেন্দ্র করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয়েছে মুক্তি সংগ্রাম। এই সংগ্রামে যোগ দিয়েছে দলমত নির্বিশেষে ছাত্র, শ্রমিক, কৃষক ও অন্যান্য পেশাধারী জনগণের বৃহদাংশ। ভারত সরকার বাংলাদেশের ঘটনাবলী অতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে লক্ষ লক্ষ শরণার্থী। এভাবেই ভারত সরকার সরাসরিভাবে জড়িয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে, অনেকটা মানবিক কারণেই। স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা স্বাধীনতার সংগ্রামকে ফলপ্রসূ করে গড়ে তোলার জন্য প্রয়োজন রাজনৈতিক নেতৃত্বের। আওয়ামী লীগকেই দিতে হবে সেই নেতৃত্ব। এর জন্যই প্রতিষ্ঠিত করা হয়েছে অস্থায়ী আওয়ামী লীগ সরকার। ভারত আওয়ামী লীগ ও অস্থায়ী বাংলাদেশ সরকারকে বিশ্বাস করে। প্রাথমিক পর্যায় থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত করে তুলতে হবে এই সংগ্রাম। আওয়ামী লীগ ও সদ্যগঠিত প্রবাসী সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল, ভিন্ন কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী গ্রুপ কিংবা ব্যক্তি কাউকেই কোনো সাহায্য করবে না ভারত। আওয়ামী লীগ সরকারের একক কর্তৃত্ব অস্বীকার করে বিরোধিতা করতে পারে মূলত 2টি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। প্রথমত, পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন সব সদস্যরাই দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব করেছে। তাদের কেন্দ্র করেই শুরু হয়েছে প্রতিরোধ সংগ্রাম। তাই এই সংগ্রামের কর্তৃত্ব দাবি করে তারা ক্ষমতা লিপ্সু হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে চ্যালেঞ্জ করে বিদ্রোহী হয়ে উঠতে পারেন। দ্বিতীয়ত, হুমকি আসতে পারে চরমপন্থী নকশালীদের কাছ থেকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রবেশ ঘটেছে চরমপন্থীদের। তাছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম প্রভৃতি প্রদেশে নকশালি তৎপরতা ক্রমবর্ধমান। ভারতের পূর্বাঞ্চলের নকশালিরা বাংলাদেশের চরমপন্থীদের সাথে এক হয়ে স্বাধীনতা সংগ্রামের সুযোগে মিলিত হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তৎপর হয়ে উঠতে পারে। এই মিলিত শক্তি আবার একত্রিতভাবে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব নিজেদের হাতে কক্ষিগত করে নেবার চেষ্টাও করতে পারে ওই সমস্ত অঞ্চলের চলমান বিচ্ছিন্নবাদী সংগ্রামে।